আসসালামু আলাইকুম নোমান ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রায়ত ভাই। হ্যাঁ, লিঙ্কটা সার্কুলেট করেন নাই সব জায়গায়? হ্যাঁ, লিঙ্কটা তো ওই যে গ্রুপে দেওয়া হয়েছে, রাজীব ভাই দিছে তো। গ্রুপে না, ওই যে আপনার যে আমাদের যে একাডেমিক গ্রুপ অনেকগুলো আছে না, ওপেন। ও আচ্ছা আচ্ছা, ওখানে দেয়নি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, লাইভ কি দেওয়া হয়েছে? শুরু করব। হ্যাঁ নোমান ভাই, আমি যে আপনার ওই যে পোস্টের কমেন্টগুলোতে আবার পাঠালাম, বুঝছেন? আচ্ছা, দুই অপেক্ষা করব কি না কি করব? 2 মিনিট ওয়েট করি, তারপরে লাইভ আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি লাইভ দিলে আমি শুরু করবো না, ঠিক হ্যাঁ। আছে, ওকে ওকে। হ্যাঁ ভাই। আর 2 মিনিট পরে শুরু করছি আমরা। হ্যাঁ আচ্ছা ভাই, ওকে, আমি শেয়ার দিয়ে রাখি তাহলে স্ক্রিনটা।
রোমান ভাই, আমরা হচ্ছে লাইভে যাচ্ছি, একটু পরে শুরু করি, হ্যাঁ? হ্যাঁ, ওকে ভাই, ওকে। ঠিক আছে, আপনি লাইভ দিলে নোটিফিকেশন আসলে আমি শুরু করবো। রোমান ভাই, আপনি শুরু করতে পারেন। লাইভ দেওয়া হয়েছে, রেকর্ডও চলছে আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে তো স্ক্রিন না? জি জি জি, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ওকে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। ডিসেম্বরের সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় আপনাদের সবাইকে আজকের সেশনে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের পিডিয়াট্রিক্সের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। আসলে আমাদের এফসিপিএস, আমরা যে প্রস্তুতিটা শুরু করি, সেই প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, পড়াশোনাটা কতটা কনসেপচুয়াল বেসড হওয়া দরকার, কতটা এক্সাম ওরিয়েন্টেড হওয়া দরকার, আজকে আমরা সেই জায়গাগুলো নিয়েই ইনশাল্লাহ কথা বলবো। আমরা দেখবো যে একটা টপিকসকে কতটা ইজি ওয়েতে আমরা কোরিলেট করে পরীক্ষার উপযোগী করে আমরা পড়তে পারি। তাহলে চলেন আমরা শুরু করি আমাদের আজকের যে টপিকস সেইটা। আজকে আমাদের টপিকসটা হলো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। আসলে আজকের টপিকসটা আমরা কেন সিলেক্ট করলাম, প্রথমে এটা সম্পর্কে একটু কথা বলি। অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হলো মোস্ট কমন সিরিয়াস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইন লেস দেন 2 ইয়ার এজ অফ চিলড্রেন। তাহলে দেখেন, এই তথ্যটাই কিন্তু আমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই তথ্যটাই আমাদের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যদি আমাদের একটা স্ট্রেইট সিঙ্গেল বেসড প্যাটার্ন বলি আমরা কোশ্চেনের, যে একেবারেই স্ট্রেইট একটা কোশ্চেন দেয়, কোশ্চেনটা দিল যে মোস্ট কমন সিরিয়াস রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটা, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটা, সেটা হলো ব্রঙ্কিওলাইটিস। তাহলে এই টাইপের কোশ্চেনও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এই কারণে আজকে টপিকসটা আসলে সিলেক্ট করা, যেটা আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে জিনিসটা, আমরা নাম থেকে একটা জিনিস দেখব, এটা একটা অ্যাকিউট ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রোঙ্কিওলস। নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্রোঙ্কিওলস। আইটিস মানে ইনফ্লামেশন, ব্রোঙ্কিওল মানে তো বললামই, ব্রোঙ্কিওলের ইনফ্লামেশনটাকে আমরা বলছি ব্রোঙ্কিওলাইটিস। এই নাম থেকে একটা সিঙ্গেল বেসড পরীক্ষাতে আসতে পারে, যে সিঙ্গেল বেসটা কি ধরনের, যে অ্যানাটমিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্টের কোন স্ট্রাকচারটাকে আমাদের ইনভলভ করে ব্রঙ্কিওলাইটিসে, সেটা হলো ব্রঙ্কিওলকে ইনভলভ করে। এটাও একটা প্লেন টাইপ সিঙ্গেল বেসড কোশ্চেন। এবং আরেকটা যে কোশ্চেনটা আসতে পারে, যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে ব্রঙ্কিওলাইটিসটা কিন্তু আমাদের প্রাইমারিলি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেক্ট করলেও মেইনলি সে নেটিভ ডিজিজ অফ দ্য লোয়ার এয়ারওয়ে, এইটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এটা হলো কথা, যে এটার গুরুত্ব বিবেচনায় আজকের টপিকসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের সাথে আজকে ডিসকাশনে আমি আছি আব্দুল্লাহ নোমান। আমি এফসিবিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স করেছি এবং ডিসিএইচ করেছি বিএসএসএমও থেকে। আজকে আমাদের ডিসকাশন যেহেতু লাংস নিয়ে, লাংসের ডিজিজটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ, আর একটা হলো রেস্ট্রিকটিভ টাইপ অফ ডিজিজ।
যে কোনো কারণে যদি ঠিকঠাকভাবে লাংস এক্সপান্ড না হতে পারে, কোনো কারণে লাং যদি ঠিকভাবে আমাদের তার যে বাতাসগুলাকে ঠিকঠাকভাবে এক্সপান্ড করতে না পারে, সে কোনো একটা রেস্ট্রিকশনের সে যদি ফিল করে, সেটাকে আমরা রেস্ট্রিকটিভ টাইপ অফ ডিজিজ বলি। আর অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ কি, কোনো কারণে যদি কোনো এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে। তাহলে আজকে আমরা যে ডিসকাশনটা করছি, ব্রঙ্কিওলাইটিস, সেই ব্রঙ্কিওলাইটিসটা যদি আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজের প্যাটার্ন অনুসারে ক্লাসিফাই করি, দিস ইজ অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ। অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ আমরা প্যাথোফিজিওলজি যখন দেখব তখন দেখব যে এটা কেন অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ। তাহলে এটাও কিন্তু আমাদের একটা তথ্য জানার জিনিস, যেটা পরীক্ষাতে আসলেও আসতে পারে। আমরা যদি বাই ডেফিনেশন দেখি যে ব্রঙ্কিওলাইটিসটা কি জিনিস, তাহলে আমরা দেখতে পারবো যে ব্রঙ্কিওলাইটিসটা, ইট ইজ অ্যান অ্যাকিউট ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রঙ্কিওল, অ্যান্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং হুইস। এই তিনটা কথাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু স্টার দিয়ে রাখেন। আমরা যখন প্যাথোফিজিওলজি পড়বো এই তিনটা কথা সম্পর্কে আমি বলবো আপনাদেরকে। দ্যাট ইউজ টু স্টার্ট ফলোইং অ্যান এপিসোড অফ ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যাথারাল, মানে প্রথমে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্ট করে, দেন আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সে ডিসলস করে, নিজেকে ডিসলস করে। সেটা নিয়ে আমি বলবো আপনাদেরকে, যেটা বললাম এটা নিয়ে আমাদের ডিসকাস হবে। প্যাথোফিজিওলজির কনসেপ্টে যে আমরা এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। তাহলে আমরা চলে যাই। আমরা যদি এপিডেমিওলজি অ্যাসপেক্টটা দেখি, ইট ইজ অ্যান ডিজিজ অফ দ্য চিলড্রেন লেস দ্যান 2 years of the age, mostly between 2 to 6 months of age, usually occurs epidemic during winter and rainy season. Clinically it appears to be pneumonia, but actually it is different entity, মানে এটা ডিফারেন্ট টাইপের একটা ডিজিজ। তাহলে আমি যেটা বললাম যে আমরা পড়ার পাশাপাশি কিছু কনসেপ্টও জেনারেট করার ট্রাই করব। সেই কনসেপ্টের ভিতরে প্রথম যে কনসেপ্টটা আমাদের জেনারেট করতে হবে, এই রোগটা কিন্তু হয় লেস দ্যান 2 year অফ চিলড্রেনদের বেশি হয়। 2 year, 2 বছরের বাচ্চার নিচে চিলড্রেনদের হয়। স্পেশালি সে এফেক্ট করে আমাদের 2 to 6 month অফ এজে, সে পিক একটা এজ গ্রুপ সে দেয়, যে এই এজের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি হয়। এখন আমাদের জানার বিষয় যে এই এজের গ্রুপের বাচ্চাদেরই কেন বেশি হয়। এটা বেশি হওয়ার পিছনে কিছু কারণ আছে। তার ভিতর প্রথম যে কারণটা, সেটা হলো অ্যানাটমিক্যাল যে ভেরিয়েশন। আমাদের বাচ্চাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে যদি আমরা দেখি, তাহলে এই এজ গ্রুপের বাচ্চাদের যে লুমেনটা আছে, ব্রোঙ্কিয়াল যে লুমেন, সেটা ন্যারো থাকে। স্ট্রাকচারালি সেটা ন্যারো থাকে। ন্যারো থাকার কারণে অল্প পরিমাণ ইনফেকশন ইনফ্লামেশনের ফলেই এই লুমেনটা খুব ইজিলি অবস্ট্রাকশনের মুখোমুখি হয়। এটা হলো 1 নম্বর কথা। এটা হলো অ্যানাটমিক্যাল জায়গা থেকে। 2 নম্বর জায়গা যেটা, সেটা হলো আমাদের ইমিউনিটি। ইমিউনিটির ক্ষেত্রে দুইটা জিনিস হয়। একটা হলো বাচ্চাদের, 2 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের দুই ধরনের সে ইমিউনিটি পেয়ে থাকে। একটা হলো ম্যাটারনাল সোর্স থেকে, আরেকটা তার হলো সেলফ ইমিউনিটি, নিজের একটা ইমিউনিটি। ম্যাটারনাল সোর্স থেকে যে ইমিউনিটির যে তথ্যটা, সেখানে কি হয়, সে ম্যাটারনাল ইমিউনোগ্লোবুলিন জি পায় মায়ের কাছ থেকে, প্লাসেন্টা ট্রান্সফার হয়ে যে আমাদের ইমিউনোগ্লোবুলিনটা আসে, সেটা ইমিউনোগ্লোবুলিন জি। কিন্তু এই 2 থেকে 6 মাসের এই টাইম পিরিয়ডটাতে, জন্মের পরপরই ইমিউনোগ্লোবুলিন জিটা হাই থাকলেও ধীরে ধীরে সেটা ডিক্রিজ করতে থাকে, এবং এই সময়টাতে সে বলা যায় যে মোটামুটি সে একেবারেই নাই হয়ে যায়। আরেকটা হলো সেলফ ইমিউনিটি। সেলফ ইমিউনিটির জন্য তার ইমিউন যে সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে ডেভেলপ হইতে হবে। এখন ইনফ্যান্টদের ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা আন্ডার ডেভেলপ থাকে। আন্ডার ডেভেলপ থাকার ফলে কি হয়, সে ঠিকঠাক ভাবে তার ইমিউনোগ্লোবুলিন গুলা তৈরি করতে পারে না। তাহলে ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে না পারার ফলে বাচ্চা সাসেপ্টেবল টু ইনফেকশন থাকে। এখন স্পেশালি কোন ইমিউনোগ্লোবুলিন সে তৈরি করতে পারছে না এই আন্ডার ডেভেলপমেন্টের জন্য, সেটা হলো ইমিউনোগ্লোবুলিন এ। ইমিউনোগ্লোবুলিন এর অনেকগুলো টাইপ আছে, তার ভিতরে একটা টাইপ হলো সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ, সে তৈরি করতে পারে না কিংবা কম তৈরি হয়।
যার ফলে কি হয়, আমরা সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ দুইটা মেন জায়গায় পাই। একটা হলো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে পাই, আরেকটা পাই হলো জিআইটি ট্র্যাক্টে। দুইটা সিক্রেশনে আমরা ইমিউনোগ্লোবুলিন এটা বেশি পাই। তাহলে আমাদের ইমিউনোগ্লোবুলিন এর পরিমাণটা যদি কম হয়, তাহলে এই রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের ইমিউনোগ্লোবুলিন এটা কম থাকবে। যার ফলে কি হবে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ইমিউনিটি প্রোভাইড করার যে ক্ষমতা, সেটা কমে যাবে। যার ফলে মোর চান্স অফ অ্যাকিউরিং ইনফেকশন হবে। যার ফলে আমার বেশি বেশি ইনক্রিজ চান্স অফ ইনফেকশন হবে। তাহলে ওই বাচ্চাটা এই এজ গ্রুপে আমাদের আরএসবি দিয়ে ইনফেকশনের চান্সটা বেড়ে যাবে। আর একটা যেটা, সেটা হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এই এজ গ্রুপের বাচ্চাদের বেশি পরিমাণে ইনফেক্ট করে, এবং সে আরএসভি আমাদের এনভায়রনমেন্টে অনেক অ্যাবান্ডান্ট পরিমাণে থাকে। যার ফলে খুব ইজিলি সে ট্রান্সমিট হয়, বাচ্চাদেরকে ইনফেক্ট করে, এবং ভাইরাস লোডটা সে বাড়ায় দেয়। ভাইরাস লোড বাড়ায় দেওয়ার ফলে আমাদের চান্স অফ ইনফেকশন আরএসভি দিয়ে চান্স অফ ইনফেকশনটা বেড়ে যায়। এই আরএসভি হলো মোস্ট কমন কজ অফ ব্রঙ্কিওলাইটিস। আমরা একটু পরে দেখবো অবশ্য মোস্ট কমন এটিওলজি। এটা পরীক্ষাতে অসংখ্য বার আসছে এই তথ্যটা, যে মোস্ট কমন এটিওলজি কোনটা, সেটা হলো আরএসভি। এইটা আমরা দেখবো একটু পরে। তাহলে এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, কনসেপ্টটা বলার কারণটা হলো, পরীক্ষাতে আসতে পারে যে পি কেস কোনটা ব্রঙ্কিওলাইটিসের। আপনি হয়তো বারবার মুখস্থ করছেন, বারবার ভুলে যাচ্ছেন, কিন্তু আমি যে যতটুকু কথা আপনাকে বললাম, আপনি যদি এতটুকু কথা একটু মাথার ভিতরে সেট করে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু এই যে 2 থেকে 6 মাস বয়সে যে আমাদের ব্রঙ্কিওলাইটিসের পি কেস, সেটা কিন্তু আপনি ইনশাল্লাহ ভুলবেন না। আপনার মনে থেকে যাবে, মনে থেকে যাবে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে দেখেন, আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে এখান থেকে আমরা একটা সিঙ্গেল বেস দাগাই ফেলতে পারি। সেটা হলো যে আমাদের আমাদের পি কেস কোনটা, এটা একটা সিঙ্গেল বেসড পি কেস। এটা একটা এসবিএ পরীক্ষার জন্য, এবং সিনারিও ক্লুর জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা ডিসকাস করে ফেললাম যে কেন এটা হলো। এখন আসেন ইটিওলজি, এই টপিকসটাকে 3 স্টার দিবেন, প্লাস ইনফিনিটি স্টার দিবেন, দুইটাই দিবেন। কারণ এখান থেকে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে অসংখ্যবার প্রশ্ন আসছে, অসংখ্যবার। কি প্রশ্ন আসছে? মোস্ট কমন অর্গানিজমের নাম কি? সেটা হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। মোর দ্যান 50% কেসে আরএসভি দিয়ে এটা ইনফেকশন হয়। কোশ্চেন আসার প্যাটার্নটা অনেকভাবে আসছে। কোনো সময় আপনার পুরা একটা ব্রঙ্কোলাইটিসের সিনারিও দিছে, দিয়ে বলছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন এটিওলজি, আরএসভি। আবার বলে দিছে যে একটা বাচ্চা সর্দি কাশি জ্বর নিয়ে আসছে, তার আমাদের ভাইরাল আইসোলেশন করে দেখা গেছে তার আরএসভি দিয়ে ইনফেকশন হয়েছে, তাহলে তার ডায়াগনোসিস কি? ব্রঙ্কিওলাইটিস। তাহলে আমাদের দুই প্যাটার্নেই জানতে হবে, দুইটাতেই এটা আমাদের এই তথ্যটা কাজে লাগবে যে মোস্ট কমন এটিওলজি হলো আরএসভি। এছাড়া আরো বিভিন্ন ধরনের ইনফেকশন এজেন্ট দিয়ে হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, হিউম্যান মেটানিমো ভাইরাস, এবং সামটাইমস মাইকোপ্লাজমা হতে পারে। এগুলো দিয়ে রেয়ারলি হয়, মাইক্রোপ্লাজমা দিয়ে ভেরি রেয়ারলি হয়, বাট হতে পারে। এছাড়া আমাদের অ্যাডিনো ভাইরাস দিয়ে হতে পারে, অ্যাডেনো ভাইরাস দিয়ে হতে পারে। মানে আমাদের মোটামুটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যেগুলো ভাইরাস আছে, সবগুলা দিয়ে আসলে আমাদের ইনফেকশন গুলো হতে পারে। এটা খুবই ভেরি 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 কমন আর কি। হ্যাঁ, যে কোনো দিয়ে আমাদের ইনফেকশন গুলো হতে পারে। তাহলে এখান থেকে এই সিঙ্গেল বেসটা আমাদের অনেক বেশি করে জানতে হবে যে কোন অর্গানিজম দিয়ে আমাদের হচ্ছে। এবার আসি রিস্ক ফ্যাক্টর। মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, রিস্ক ফ্যাক্টর কেন পড়বো? রিস্ক ফ্যাক্টর তো আমার মনে রাখার দরকার নাই। রিস্ক ফ্যাক্টরটা আমরা পড়বো এসবি এর যে সিনারিও বেসড যে চ্যাপ্টারটা, মানে যে ডিসকাশনটা আসে, ওইটা জানার জন্য আমার এইটা পড়তে হবে। কারণ ওইখানে আমার এই রিস্ক ফ্যাক্টর দিয়ে ক্লু দিবে যে ভাই, এই ধরনের রিস্ক ফ্যাক্টর ছিল বাচ্চার অ্যাসোসিয়েশনে, তোমার ডায়াগনোসিস কি? যেটার কারণে আমরা রিস্ক ফ্যাক্টরটা ভালো করে পড়বো। তাহলে রিস্ক ফ্যাক্টরের ভিতরে প্রথমে আসে প্রিম্যাচুরিটি, নন ব্রেস্ট ফিডিং, ওভার ক্রাউডিং, প্যাসিভ স্মোকিং, ইনডোর এয়ার পলিউশন, এবং লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস। আমি বারবারই বলছি যে আমরা আসলে একটু পড়াশোনার ভিতরের গল্পগুলোও একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের লোডটা কমে আসবে। তাহলে প্রথমে আসি প্রি ম্যাচিউরিটি। প্রি ম্যাচিউরিটি আমাদের
মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর অফ ব্রঙ্কিওলাইটিস। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর, তাহলে এটা একটা সিঙ্গেল বেস তথ্য যেটা আপনি দাগায় রাখেন। এখন আমরা জানবো যে এটা মোস্ট কমন কেন। কারণ একটা প্রিম্যাচিওর বাচ্চার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হলো তার রেসপিরেটরি ট্র্যাক্টটা আন্ডার ডেভেলপ থাকে। রেসপিরেটরি ট্র্যাক্ট আন্ডার ডেভেলপ থাকে। অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট আমরা যখন এমব্রায়োলজি পড়ি তখন আমরা দেখি আমাদের কিন্তু রেসপিরেটরি সিস্টেমটা কিন্তু জন্মের সাথে সাথেই ফুললি ডেভেলপ হয় না। এটা ডেভেলপড হইতে কিন্তু 7-8 বছর সময় লেগে যায়। তার উপরে যদি সে আরো প্রিম্যাচিউর হয় তাহলে তার কিন্তু স্ট্রাকচার গুলো আরো বেশি আন্ডার ডেভেলপ থাকে। বিশেষ করে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের স্ট্রাকচার গুলা আরো বেশি আন্ডার ডেভেলপ থাকে। ব্রোঙ্কিওলের যে স্ট্রাকচার, ব্রোঙ্কিওল গুলার যে মাসেল, ব্রোঙ্কিওল গুলার যে সাপোর্টিভ, সাপোর্ট মাসেল তো অত থাকে না। অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হলো সাপোর্টিভ টিস্যু। আমরা ওই যে ফাইব্রাস টিস্যু বলি আর কানেকটিভ টিস্যু বলি, ওইটা আমাদের থাকে সাপোর্টিভ স্ট্রাকচার, যেটা সাপোর্ট দেয়, সাপোর্টিভ টিস্যু। কানেকটিভ টিস্যু হোক কিংবা ফাইব্রাস টিস্যু হোক, যেটাই আমরা বলি না কেন, সেই সাপোর্টিভ টিস্যুটা আন্ডার ডেভেলপ থাকে। আন্ডার ডেভেলপ থাকলে কি হয়, আমাদের ব্রোঙ্কিওল গুলা ঠিকঠাকভাবে সাপোর্ট পায় না। যার ফলে এই ব্রোঙ্কিয়াল গুলা কোলাপস হয়ে যায় খুব দ্রুত এবং অবস্ট্রাকশনও হয় খুব দ্রুত। তাহলে এই কারণে প্রিম্যাচিউরিটির কারণে কিন্তু আমাদের ব্রোঙ্কিওল গুলা কিংবা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের চান্স গুলা অনেক বেশি বেড়ে যায়। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো, প্রিম্যাচুরিটি হইলে আমাদের ইমিউন সিস্টেমটা আন্ডার ডেভেলপ থাকবে। ইমিউন সিস্টেম আন্ডার ডেভেলপ থাকবে। তাহলে ইমিউন সিস্টেম আন্ডার ডেভেলপ মানে কি, আমাদের ইমিউনোগ্লোবুলিন এ, সিক্রেটরি টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন এ এবং জি যেটাই বলে না কেন আমাদের কম কম থাকবে। কম কম থাকা মানে চান্স অফ অ্যাকুয়ারিং মোর ইনফেকশন। এটা একটা। প্রিম্যাচিওর বাচ্চাদের অ্যাসোসিয়েটেড লাং ডিজিজ অথবা অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক ডিজিজ যেটাই আমরা বলি না কেন বেশি পরিমাণে থাকে। যেমন ব্রোঙ্কো বিপিডি থাকে, ব্রোঙ্কো পালমোনারি ডিসপ্লাসিয়া থাকে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ম্যালফরমেশন থাকে, ব্রোঙ্কিওলস গুলো অবলিটারেট থাকতে পারে, যার ফলে আমাদের ব্রোঙ্কিওল ইনফেকশনের চান্সটা বেশি হয়ে যায়। যার ফলে কি হবে, আমাদের ব্রোঙ্কিওল ইনফেকশনের চান্সটা যখন বেশি হয়ে যাবে তখন আমাদের কি হবে, আমাদের চান্স অফ প্রবলেম গুলা বাড়বে। এই কারণে প্রিম্যাচুরিটি ইজ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর অফ ব্রঙ্কিওলাইটিস। এরপর আসি 2 নম্বর। 2 নম্বরে যেটা, সেটা হলো যে আমাদের ব্রেস্ট ফিডিং, নন ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিড করলে বাচ্চা আমাদের সবচেয়ে বেশি যে ইমিউনোগ্লোবুলিন পায় সেটা হলো ইমিউনোগ্লোবুলিন এ সিক্রেটরি টাইপ। তাহলে যদি নন ব্রেস্ট ফিডিং বাচ্চা হয় তাহলে তো সে আমার ইমিউনোগ্লোবুলিন এটা পাবে না। যদি ইমিউনোগ্লোবুলিন না পায় তাহলে কি হবে, সে কিন্তু আমার ঠিকঠাক ভাবে করবে না, আমার সে আমার ঠিকঠাক ভাবে আমার ইমিউনোগ্লোবুলিন দিবে না। তো ইমিউনোগ্লোবুলিন যদি না থাকে তাহলে আমার ইমিউন সিস্টেমটা ঠিকঠাক ভাবে সাপোর্ট দিবে না। সো মোর চান্স অফ অ্যাকিউরিং ইনফেকশন। এরপর ওভার ক্রাউডিং। ওভার ক্রাউডিং হলে কি হয়, যেহেতু আমি বললাম রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস কিংবা অন্যান্য আদার যে এটিওলজি গুলো আছে সেগুলার মেইন সোর্স হলো এনভায়রনমেন্ট, যেখানে সে মোস্ট অ্যাবান্ডান্ট হিসেবে থাকে। যার ফলে কি হয়, যত বেশি ওভারক্রাউডিং হয় তাহলে চান্স অফ ট্রান্সমিশনটা তত বেশি হয়, কারণ এটা তো আমাদের রেসপিরেটরি ড্রুপলেটের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে। প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং করলে কি হয়, প্যাসিভ স্মোকিং করলে যেটা হয় সেই প্রবলেমটা হইলো যে প্যাসিভ স্মোকিং ক্রনিক্যালি বাচ্চার রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টের স্ট্রাকচারটাকে অল্টার করে দেয়। রেসপিরেটরি ট্র্যাক্টের স্ট্রাকচারকে অল্টার করে। যার ফলে কি হয়, আমাদের মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স যেটাকে আমরা বলে থাকি, সেই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা আমাদের ডিস্টার্ব হয়, হ্যাম্পার হয়। যার ফলে কি হয়, আমাদের মিউকাস গুলা ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয় না। সো মিউকাস প্লাক ফর্মেশন হয় দ্রুত। মিউকাস প্লাক দ্রুত ফর্মেশন হলে অবস্ট্রাকশনের চান্স বেড়ে যায় এবং বাচ্চার অবস্ট্রাকশন হয়। ইনডোর এয়ার পলিউশনে একই কথা, যে আমাদের আরএসভির লোডটা, ভাইরাস লোডটা বাড়ায় দেয়, ভাইরাল লোড বাড়ায় এবং চান্স অফ ট্রান্সমিশনকে বাড়ায় দেয়। ওকে, লো সোসিও ইকোনমিক কন্ডিশনের সাথে সবকিছু জড়িত, যে সে ঠিকঠাকভাবে খেতে পারবে না, তার ফুড দিয়ে যে ইমিউনিটিটা সাপ্লাই হওয়ার কথা ছিল সেটা ঠিকভাবে হবে না। আহ, সেই লো ইকোনমি, সে ইনডোর এয়ার পলিউশন বেশি হবে, স্মোকিং করার চান্স বেশি থাকে, ওভার ক্রাউডিং হয়, নন ব্রেস্ট ফিডিং হতে পারে, প্রিম্যাচিউর বাচ্চা, এই লো সোসিও ইকোনমিক স্ট্যাটাসের গ্রুপের বাচ্চাগুলার ওই গ্রুপের মানুষগুলার ভিতরে আমাদের এটা বেশি পরিমাণে স্প্রেড করার চান্স থাকে, স্প্রেড করার চান্স থাকে। তো এই ঘটনাগুলো এখানে হয়।
ঠিক আছে, এই ঘটনাগুলো এখানে হয়, এই ঘটনাগুলো আমাদের জানতে হবে যে এই ঘটনাগুলো এখানে হতে পারে, এই রিস্ক ফ্যাক্টরের কারণে এই ঘটনাগুলো হতে পারে। তো এটা হলো আমাদের কথাবার্তা। তাহলে এটা আমাদের আমরা জেনে গেলাম যে না, এই ঘটনাগুলা আমাদের হইলে পরে আমাদের রিস্ক ফ্যাক্টর হিসেবে এগুলো আমরা পাবো, এবং আমাদের রিস্ক ফ্যাক্টর হিসেবে এটা আমরা আমাদের একটা প্রবলেম তারা আমাদের ক্রিয়েট করতে পারে। তাহলে এটা সিনারিও বেসড ক্লুর ভিতরে আসতে পারে। তো এখান থেকে আপনারা একটা জিনিসই জেনে রাখেন, মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর সেটা হলো আমাদের প্রিম্যাচুরিটি। এবার আসেন আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সবচেয়ে বড় খেলা যেখানে হয় সেটা হলো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আমাদের আসে। প্যাথোজেনেসিসের প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ডিটেলসে কোরিলেট করে জানতে হবে। যদি আমরা ডিটেলসে কোরিলেট করে জানতে পারি, ইনশাল্লাহ আমাদের মোটামুটি আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চেন আমরা কনফিডেন্টলি ক্র্যাক করে আসতে পারবো। তো চলেন আমরা এটা শুরু করি আজকে। তাহলে এটা হলো প্যাথোজেনেসিস। তাহলে প্রথমেই আমরা একটু দেখতে চাই যে আমাদের প্যাথোজেনেসিসের জায়গাটাতে আমাদের যেটা হয় যে আরএসভি একটা মোস্ট কমন এটিওলজি। সে কি করে, এই ভাইরাসটা আমাদের রেসপাইরেটরি ড্রুপলেটের মাধ্যমে সে ছড়ায়। তাহলে সে আমাদের ইনহেলিশন রুটে আমাদের বডিতে ঢুকে, ঢোকার পরে কি হয়, সে আমাদের নেজোফ্যারিংসে কোলোনাইজেশন করে, নেজোফ্যারিংসে কোলোনাইজ করে, কোলোনাইজেশন করে। নেজোফ্যারিংসে কোলোনাইজেশন করলে কি হয়, সেখানে সে মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লাই করে। এখানে দুইটা জিনিস আমাদের জানতে হবে। কি জানতে হবে? এই মাল্টিপ্লাই করার জন্য প্রথমে কি করতে হবে, তাকে অ্যাটাচ হইতে হবে, অ্যাটাচমেন্ট করতে হবে, এবং সেলের ভিতরে তাকে ঢুকতে হবে। তাহলে সেল ফিউজ করতে হবে, কিংবা সেলের ভিতরে সে এনগালভ হইতে হবে। তাহলে এই অ্যাটাচমেন্টের জন্য আরএসভির একটা স্ট্রাকচার আছে, একটা গ্লাইকোপ্রোটিন আছে, যেটাকে আমরা বলি জি গ্লাইকোপ্রোটিন কিংবা জি প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আর এই যে ফিউজ করবে, সেলের সাথে যে ফিউজ করবে কিংবা সেলের ভিতরে যে সে ঢুকবে, সেটাকে বলি এফ প্রোটিন, মানে ফিউশন প্রোটিন। এফ প্রোটিন মানে ফিউশন প্রোটিন। তাহলে এই দুইটা নাম একটু মনে রাখবেন, জি প্রোটিন এবং এফ প্রোটিন। তাহলে জি প্রোটিনের মাধ্যমে সে অ্যাটাচ করলো, এফ প্রোটিনের মাধ্যমে সে সেলের সাথে ফিউজ করলো। তাহলে এটা যদি একটা সেল হয়, তাহলে আরএসভি তার জি প্রোটিনের মাধ্যমে এই সেলের বাইন্ড করলো, বাইন্ড করে সে চলে গেছে। শুনতে পাচ্ছেন সবাই? কয়েকজন দেখছি জুমে আছেন। শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়াপুরা যারা জুমে আছেন। শোনা যাচ্ছে।
তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করছে, বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন সে তৈরি করছে। একই সাথে সাথে কি হচ্ছে দেখেন, আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক্ট, আমরা যদি ফিজিওলজি আপনারা পড়বেন অবশ্যই, ফিজিওলজিতে দেখবেন যে আমাদের অ্যালভিওলাইতে কিছু সেলমেল আছে, যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, তারপর হলো অ্যালভিওলার কিছু নেটিভ সেল আছে, যারা কি করে আমাদের এই ইনফেকশন গুলোর এগেনস্টে সে কিন্তু একটা প্রোটেকশন দেওয়ার ট্রাই করে। তাহলে একটা প্রোটেকশন দেওয়ার ট্রাই করে। তাহলে একটা প্রোটেকশন দিতে দেওয়ার জন্য কি হয়, আমাদের মেইনলি রেসপিরেটরি অ্যালভিওলার ম্যাক্রোফেজ তখন এইটাকে ধরার চেষ্টা করে, ম্যাক্রোফেজ সে এটাকে ধরতে যায়। তাহলে এখানে একটা কাপজাপ শুরু হয়ে যায়। এই কাপজাপের ফলে কি হয়, আমাদের সাইটোকাইন রিলিজ হয়। ম্যাক্রোফেজ থেকে আমাদের বিভিন্ন অ্যান্টিবডি থেকে বিভিন্ন ধরনের আমাদের সাইটোকাইন রিলিজ হয়। কি কি সাইটোকাইন রিলিজ হয়? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিএনএফ, আলফা, ইন্টারফেরন, গামা। এই সাইটোকাইন গুলো আমাদের রিলিজ হয়। এই সাইটোকাইন গুলা আমাদের বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ নিয়ে আসে। এক নম্বর যেটা করে, সে আমাদের আমাদের থার্মো রেগুলেশনকে আমাদের সে ঘটনা ঘটায়, যার ফলে আমাদের ফিভার হয়। একটা বাচ্চার ফিভার হতে পারে, এই ফিভারটা সাধারণত লো গ্রেড হয়, যেহেতু ইমিউন রেসপন্সটা কম থাকে এবং ভাইরাল লোডটা কম থাকে, যার ফলে আমাদের লো গ্রেড ফিভার হয়। দুই নম্বর যেটা হয়, সে আমাদের বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল রিক্রুট করে। ইনফ্লামেটরি সেল সে আমাদের কেমোট্যাক্সিস করে ওই ইনফেকশন সাইডে। কি কি সেল আমাদের কেমোট্যাক্সিস করে? একটা হলো নিউট্রোফিল, আর একটা হলো লিম্ফোসাইট। মনে রাখবেন যে আমাদের নিউট্রোফিলটা প্রথমে ফার্স্ট হিসাবে যায়, বাট অ্যাবান্ডান্ট হিসাবে যায় আমাদের কি, আমাদের লিম্ফোসাইট। যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন, সো লিম্ফোসাইটটা আমাদের অ্যাবান্ডান্ট হিসাবে সেখানে কেমোট্যাক্সিস হয়। তাহলে এই সাইটোকাইন গুলো আমাদের এই দুইটা কাজ করলো। একই সাথে সাথে সে কি করলো, আমাদের ভাস্কুলার পারমেবিলিটি বাড়ায় দেয়। ভেসেলে পারমেবিলিটি সে বাড়ায় দিচ্ছে, ভাস্কুলার পারমেবিলিটি বাড়াবে এবং এন্ডোথেলিয়াল গ্যাপটা বাড়াবে, যার ফলে কি হয়, আমার এই ভেজো ডাইলেটেশন হয়। ভেজো ডাইলেটেশন হয়। তাহলে বুঝা গেল এই পর্যন্ত? তাহলে এখানে ভেজো ডাইলেটেশন হচ্ছে। তাহলে ভেজো ডাইলেটেশন হলে কি হবে, আমার ব্রোঙ্কিয়াল ওয়াল অফ দ্য ব্রোঙ্কিওল সোয়েলিং হবে, ওয়াল অফ দ্য ব্রোঙ্কিওলটা সোয়েলিং হবে। তাহলে সোয়েলিং হলে কি হবে, ওখানে আমাদের ইডিমা ফর্মেশন হবে এবং ওই জায়গাটা আরো বেশি, আমাদের ব্রোঙ্কিয়াল ওয়ালটা আরো বেশি ন্যারো হয়ে যাবে। এটা গেল একটা কনসেপ্ট। এখন আসুন 2 নম্বর যে জিনিসটা আমি কি বললাম, যে এই যে ফিউশন প্রোটিন, এফ প্রোটিন যেটা, এই ফিউশন প্রোটিনের মাধ্যমে ভাইরাসটা সেলের ভিতরে ঢুকে গেল। সেলের ভিতরে সে ঢোকার ফলে কি করবে, সে সেল লাইসিস করবে। সেল লাইসিস করবে, সেল লাইসিস করলে দুইটা জিনিস হয়। একটা হলো সেল ডেথ হয়। আমরা প্যাথোলজিতে পড়বো যে সেল ডেথ, পার্মানেন্ট সেল ডেথের দুইটা পাথওয়ে আছে, একটা হলো অ্যাপোপ্টোসিস আর একটা হলো নেক্রোসিস। এখানে যেটা হয় যে সেল ডেথ হয়ে নেক্রোসিস হয়, নেক্রোসিস হবে। একই সাথে সাথে কি হবে, আমাদের যে রেসপিরেটরি এপিথেলিয়াম গুলো আছে সেইগুলো আমাদের নেক্রোসিস হবে। তাহলে নেক্রোসিস কোথায় কোথায় হচ্ছে, রেসপিরেটরি এপিথেলিয়াম যেগুলো আছে সেই জায়গাগুলো নেক্রোসিস হবে, রেসপিরেটরি এপিথেলিয়াম। এই রেসপিরেটরি এপিথেলিয়াম গুলা কি দিয়ে লাইনিং থাকে? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম তার লাইনিং। তাহলে এই সিলিয়েটেড কলামনার সেলগুলা ডেথ হবে, কিন্তু ঘটনাটা অন্য জায়গায় হবে। রেসপিরেটরির এই সেলগুলা তার রিজেনারেটিভ ক্যাপাবিলিটি আছে, সে আমার নিজে নিজেকে তৈরি করতে পারে, যার ফলে কি হবে, এই সেলগুলা রিজেনারেট করবে। বাট প্রবলেম যেটা হবে, সে রিজেনারেট করবে ঠিকই, কিন্তু সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা ম্যাচিওর হওয়ার টাইম পাবে না। এটা রিপ্লেস হয়ে যাবে তখন নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে। নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম তখন এই সিলিয়েটেড এপিথেলিয়াম গুলাকে রিপ্লেস করবে। নন সিলিয়েটেড রিপ্লেস করে ফেলার ফলে প্রবলেমটা কি হবে, যে সিলিয়ার কাজ ছিল কি, যে মিউকাস গুলাকে প্রপিল করা, মানে বের করে দেওয়া। আর নন সিলিয়েটেড হইলে তো এই কাজটা সে করতে পারবে না, যার ফলে কি হবে, তার এই যে মিউকাস গুলাকে যে ক্লিয়ার করার যে আমাদের ক্যাপাবিলিটি, ক্লিয়ারেন্স ক্যাপাবিলিটি, সেটা কমে যাবে। যার ফলে কি হবে,
মিউকো সিলিয়ারি যে ক্লিয়ারেন্স, সেই ক্লিয়ারেন্সটা কমে যাবে। যার ফলে কি হবে, খুব সহজে মিউকাস প্লাক ফর্মেশন হবে। দেখেন, ওদিকে আমার শরীরে ইডিমা হয়ে বসে আছে, এদিকে আমার খুব সহজে মিউকাস প্লাক ফর্মেশন হইল। তাহলে ইডিমা এবং এই মিউকাস প্লাক দুইটা মিলে কি করবে, খুব সহজে আমার লুমেনটাকে অবস্ট্রাক্ট করে ফেলবে। তাহলে লুমেনটা অবস্ট্রাকশন হয়ে গেল খুব সহজেই। বুঝতে পারছেন? এই যে নেক্রোসিস হয়েছে, দিস ইজ দা, এই সিঙ্গেল বেসটা দাগায় রাখেন, দিস ইজ দা আর্লিয়েস্ট আর্লিয়েস্ট প্যাথোলজিক্যাল চেঞ্জ কিংবা আর্লিয়েস্ট লেশন ইন ব্রঙ্কিওলাইটিস। এটা হলো আর্লিয়েস্ট লেশন ইন ব্রঙ্কিওলাইটিস। তাহলে এইটা গেল, বললাম সেল লাইসিস হইলো, তার একটা সাইড বললাম যে সেল ডেথ হয়ে সে এই ঘটনাগুলা ঘটাইলো। এখন আসেন আরেকটা সাইজ সম্পর্কে আমরা জানবো। এখন দেখেন, এই একটা সেল, এই একটা সেল, এর সাইটোপ্লাজম আছে, এর নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস ধরে নিলাম। এখন দেখেন আরএসভি এর ভিতরে ঢুকছে, এফ প্রোটিনকে সে অ্যাক্টিভ করছে, এই সেলটাকে সে লাইসিস করছে। লাইসিস করলে কি হয়, সেল মেমব্রেনটা ড্যামেজ হয়, এই সেল মেমব্রেনটা ড্যামেজ হবে। তাহলে এই সেল মেমব্রেন, এই সেল এবং এই সেল, দুইটা সেল মেমব্রেন ড্যামেজ হয়ে কি হবে, এই দুইটা সেল ফিউজ হয়ে যাবে। বোঝা গেল? এই সেল এবং এই সেল, এই দুইটা সেল তখন ফিউজ হয়ে যাবে। তাহলে ফিউশন অফ টু সেল হবে, ফিউশন অফ অ্যাডজাসেন্ট সেল কিংবা টু সেল, যেটা আমরা মনে রাখি কেন, অসুবিধা নেই। এখন দুইটা সেল ফিউশন হইলো, এই সেলটার এই মেমব্রেনটা লস হয়েছে, এই পাশে মেমব্রেনটা লস হয়েছে, মনে করলাম এরকম, এবং ওই পাশের সেলটার এই মেমব্রেনটা লস হয়েছে, কিন্তু এর যে নিউক্লিয়াস সেইটা তো লস হয় নাই, দুইটা সেলের কিন্তু মেমব্রেন লস হয়ে তারা ফিউজ হয়েছে, কিন্তু নিউক্লিয়াস কিন্তু থেকে গেছে। এই যে আগে ছিল প্রত্যেকটা সেলের একটা করে নিউক্লিয়াস, এখন দেখেন সেল একটা হয়েছে কিন্তু নিউক্লিয়াস হয়েছে দুইটা। এখন এখানে যদি আরেকটা সেল এসে যোগ হয়, তার নিউক্লিয়াস হবে আরেকটা এবং ফিউজ হবে। তাহলে এই রকম অনেকগুলা ফিউশনের ফলে আমাদের অনেকগুলা নিউক্লিয়াস যুক্ত একটা সেল তৈরি হয়, যেটাকে আমরা বলি মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। মানে নিউক্লিয়াসটা অনেকগুলো হয়, যার ফলে মাল্টি নিউক্লিয়েটেড হয়, সেলটা দেখতে অনেক বড় হয়, যার ফলে এটাকে আমরা বলি মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল হলমার্ক অফ ব্রঙ্কিওলাইটিস। হিস্টোপ্যাথোলজিক্যাল হলমার্ক, হলমার্ক। বুঝতে পারছেন? এবং মনে করার কোনো কারণ নাই যে আমি ফাও ফাও এই জিনিসটা আপনাদেরকে পড়াচ্ছি, এটা কোনো ফাও ফাও পড়ানো না। এইটা একবার সিঙ্গেল বেস্ট হিসেবে পরীক্ষাতে আসছে, যে হিস্টোলজিক্যাল হলমার্ক অফ ব্রঙ্কোলাইটিস কি, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, যেটাকে আমরা বলি সিনসাইটিয়াল টাইপ অফ সেল, সিনসাইটিয়াম অথবা সিনসাইটিয়াল সেল। এটা কিন্তু সিঙ্গেল বেস্ট হিসেবে পার্ট ওয়ান পরীক্ষাতে আসছে। তাহলে দেখেন, হয়তো এর পরের বার একটা কোশ্চেন আসতেই পারে যে কোন প্রোটিন এই সিনসাইটিয়াল সেল করার জন্য রেসপন্সিবল, সেটা হলো এফ প্রোটিন অর ফিউশন প্রোটিন অফ রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ফর দ্যাট রিজন আমাদের কিন্তু এই কনসেপ্টটা আমরা যদি মাথায় রাখি, তাহলে দেখেন আমাদের রেট্রোগ্রেড কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন, সব কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ আমরা করতে পারবো। তাহলে এটা হয়ে গেল। এখন আসে আবার আমরা একটু অতীতে ফিরে যাই। যেটা বলছিলাম যে আমাদের কি হচ্ছিল, দেখেন আমাদের আরএসভিটা আমাদের কি হচ্ছে, নেজোফ্যারিংসে কোলোনাইজ হচ্ছে, নেজোফ্যারিংসে কোলোনাইজ হচ্ছে। নেজোফ্যারিংস আমাদের কোন রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। এখন এই নেজোফ্যারিংসে কোলোনাইজ হওয়ার সাথে সাথে সে আমাদের কি করছে, আমাদের নোজ এবং নেজাল যে প্যাসেজ, এই নেজাল প্যাসেজে সে ইরিটেশন করছে, ইরিটেট করছে এই প্যাসেজটাকে। এই প্যাসেজে আমাদের প্রচুর পরিমাণে কি থাকে, গবলেট সেল থাকে। তাহলে এই গবলেট সেলগুলা ইরিটেট হচ্ছে, হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং সেই সেলগুলা ডিস্ট্রাকশন হচ্ছে এবং আবার রিজেনারেট করছে, বেশি পরিমাণে রিজেনারেট করছে, যার ফলে এই গবলেট সেলগুলো তখন কি করে, হাইপার সিক্রেশন করে, হাইপার সিক্রেশন করে। হাইপার সিক্রেশন করলে কি হয়, বেশ কয়েকটা ঘটনা ঘটে। এক নম্বর যে ঘটনা ঘটে সেটা হলো নেজাল কনজেশন হয়,
নাকের ভিতরে সবসময় বাচ্চার পানি লেগে থাকে। একটা সময় এই নেজাল কনজেশনটা ডিসচার্জ আকারে আসে, যেটাকে আমরা বলি নেজাল ডিসচার্জ অর রানি নোজ। এরপরে কি হয়, আমাদের নাকের ভিতরে এই খোঁচাখুচি খোঁচাখুচি করতে করতে একটা সময় ওখানে যে আমাদের কাফ রিসেপ্টর গুলো আছে, সেই কাফ রিসেপ্টরকে সে ইরিটেট করে, যার ফলে আমাদের সিভিয়ার কাফ হয়। সিভিয়ার কাফ হয়। এই সিভিয়ার কাফ, এটা হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম। মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম, এটা মার্ক করে রাখেন। আর এই নেজাল কনজেশন, বিশেষ করে এই রানি নোজটা হলো কমন সিমটমের ভিতরগুলো একটা। ঠিক আছে? তাহলে এই কারণে এই গবলেট সেল ইরিটেট হইলো, হাইপার সিক্রেশন হইলো, যার ফলে এই প্রবলেমগুলো এখানে আমাদের হচ্ছে। একই সাথে সাথে কি হচ্ছে, আমাদের ওই যে ইডিমা হয়েছিল, প্রথমে আমরা দেখছিলাম যে সোয়েলিং হয়েছে, ইডিমা হয়েছে। হ্যাঁ, সোয়েলিং থেকে আমাদের ইডিমা হয়েছে। সেই ইডিমাটা আরো বাড়াই দিবে, অ্যাগ্রাভেট করবে। যেহেতু সিক্রেশন হচ্ছে, কনজেশন হচ্ছে, ইডিমাকে অ্যাগ্রাভেট করবে। এই ইডিমা যখন অ্যাগ্রাভেট হবে, তখন সে কি করবে? ইডিমা তার অ্যাডজাসেন্ট যে সেল আছে, সেই সেলের উপরে প্রেসার দিবে, অ্যাডজাসেন্ট সেলের উপরে প্রেসার বাড়াবে, যার ফলে সেই সেলগুলা ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে। সেই সেলগুলাতে ইসকেমিক নেক্রোসিস হবে। যেহেতু আমাদের ওই যে সাবমিউকোসাল ইডিমা হয়, এখানে অ্যাকচুয়ালি সাবমিউকোসাল লেয়ারে দুইটা জিনিস হয়। সাবমিউকোসাল ইডিমা হয়, সাবমিউকোসা ইডিমা, এবং ওই যে লিম্ফোসাইট গুলা এই সাবমিউকোসাতে ইনফিল্ট্রেট হয়। ইনফিল্ট্রেট হইলে আরো বেশি ইডিমা হয়। তাহলে যত বেশি ইডিমা, তত বেশি প্রেসার, তত বেশি ইসকেমিক নেক্রোসিস, তত বেশি সেলগুলার ডেথ হবে, সেল ডেব্রি ফরমেশন হবে। এইটা হইলো আমাদের কনসেপ্ট। ঠিক আছে? তাহলে দেখেন, এক ইডিমা আমাদের কত ঘটনা ঘটাই ফেলতেছে। তাহলে এই সকল ঘটনা ঘটে কি হবে, আমাদের লুমেন যেটা ছিল ব্রোঙ্কিওলে, সেই লুমেনটা কি হবে? ন্যারোয়িং হবে। লুমেনটা ন্যারোয়িং হবে। তাহলে এই ন্যারো লুমেন দিয়ে আমাদের বাতাস ঢুকতে হবে আমার শরীরে। তাহলে এই ন্যারো লুমেন দিয়ে আমার বাতাস শরীরের ভিতরে, আমার ফুসফুসের ভিতরে ঢুকাইতে হবে। এখানে দুইটা ঘটনা ঘটে। ফুসফুসে যে বাতাস ঢুকে এবং বের হয়, তার দুইটা ফেজ, একটা হলো ইনস্পাইরেশন আর একটা হলো এক্সপাইরেশন। ইনস্পাইরেশন এবং এক্সপাইরেশন। ইনস্পাইরেশনের সময় চাইলেও বাতাসটা ঢুকে যেতে পারে, ডিউ টু নেগেটিভ সাকশন প্রেসার। সে ওই ন্যারোয়িংটাকে ওভারকাম করে বাতাসটা ইনহেল করে, বাতাসটা ইনহেল হয় ডিউ টু নেগেটিভ সাকশন প্রেসার। কিন্তু যখন এক্সপাইরেশন হয়, এক্সহেল হইতে হয়, তখন এই অবস্ট্রাকশনটা ঠিকঠাক ভাবে অবস্ট্রাকশনটাকে ওভারকাম করতে পারে না। তাহলে এক্সপাইরেশনটা ঠিকঠাক ভাবে হয় না, ঠিকঠাক ভাবে হয় না। আরেকটা কারণ আছে, সেটা হলো যে আমাদের এয়ারওয়ে রেডিয়াসের উপরে রেজিস্ট্যান্স আমাদের নির্ভর করে। এক্সপাইরেশনের সময় আমাদের রেজিস্ট্যান্সটা বেশি থাকে, বেশি কাজ করে ওই রেডিয়াস, ডিউ টু রেডিয়াসের জন্য। যার ফলে এক্সপাইরেশনের সময় বাতাসটা বের হয় না। বাতাসটা তখন কি হয়, আমার ওই ফুসফুসের ভিতরে, ওই লাংসের ব্রঙ্কিওল গুলার অ্যালভিওলারের ভিতরে বসে যায়। এটাকে আমরা বলি একটা ট্র্যাপের ভিতরে পড়ে। এটাকে বলি এয়ার ট্রাপিং। এয়ার ট্র্যাপিং, বাতাসটা বের হতে পারছে না, ওখানে ট্র্যাপড হয়ে গেছে। তাহলে দেখেন, আমাদের এইটা একটা যদি আমরা অ্যালভিওলাই আঁকি, যে বাতাস ঢুকছে, কন্টিনিউয়াসলি ঢুকছে এই লুমেন দিয়ে, কিন্তু বের হতে পারছে না। তাহলে কি হবে, প্রতি নিঃশ্বাসের সাথে সাথে এই অ্যালভিওলাস গুলা এয়ার ট্র্যাপিং এর ফলে এরকম বড় হতে থাকবে। তাহলে অ্যালভিওলার হাইপার ইনফ্লেশন হবে। অ্যালভিওলার হাইপার ইনফ্লেশন হবে। হাইপার ইনফ্লেশন হলে কি হবে, আমাদের অ্যালভিওলাস গুলার ভিতরে রেস্ট প্রেসার হবে, যার ফলে অ্যালভিওলাই গুলা ঠিকঠাক ভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারবে না, এবং ফাংশনাল এরিয়া অফ দা অ্যালভিওলাই কমে আসবে। মানে অ্যালভিওলার হাইপার ইনফ্লেশন, প্রেসার বাড়লো, যার ফলে মেইনলি আমাদের কি হয়, অ্যালভিওলার যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াটা কমে যায়। তাহলে সারফেস এরিয়া কমে গেলে অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেনে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, সেটা কমে যায়, যার ফলে আমার শরীর ঠিকভাবে অক্সিজেন সাপ্লাই পায় না, এবং কার্বন ডাই অক্সাইড বের করে দিতে পারে না, যার ফলে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়। তাহলে অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, সেটাকে আমরা বলি হাইপক্সিয়া।
আর কার্বন ডাই অক্সাইড যদি রিটেনশন হয় সেটাকে বলি আমরা হাইপার কেপনিয়া। এই কার্বন ডাই অক্সাইডটা আমরা সবাই জানি, কার্বন ডাই অক্সাইড আমাদের রেসপিরেটরি সিস্টেমের অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে আমাদের এখানে যেটা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এই মেটাবলিক চেঞ্জটা আমাদের এখানে হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা যদি তিনটা মেটাবলিক চেঞ্জ আমরা এখানে পাবো, যদি আমরা এবিজি করি, কি পাবো? একটা হাইপোক্সিয়া পাবো, হাইপারক্যাপনিয়া পাবো, আর একটা পাবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। কারণ কি? আমাদের এই যে চেঞ্জটা রেসপিরেটরি কজের জন্য হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রিটেনশনটা, যার ফলে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস পাবো। ওকে, এই যে এয়ার ট্রাপিং হয়েছে, একটা সিঙ্গেল বেস্ট মার্ক করেন। এই এয়ার ট্রাপিংটা কি প্যাথোলজিক্যাল, কি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর? এই এয়ার ট্রাপিং এর জন্যই যত ধরনের ঘটনা ব্রঙ্কিওলাইটিসে হয়ে থাকে, শত শত ঘটনা যা আমরা ব্রঙ্কিওলাইটিসে পড়বো, সেইটা হবেই এই এয়ার ট্রাপিং এর জন্য, আর কোনো কিছু না। এই এয়ার ট্রাপিং এ এই সকল ঘটনাগুলা ঘটাইতে থাকবে। ওকে, তাহলে এখানে আমাদের এয়ার ট্রাপিং হবে। তাহলে এই সিঙ্গেল বেসটা মার্ক করে রাখেন, এটা হলো কি প্যাথোলজিক্যাল ফিচার। তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা শেপে নিয়ে চলে আসছি আমাদের প্যাথোফিজিওলজিটাকে। এখন আসেন আমরা আরো কয়েকটা জিনিস এখান থেকে কোরিলেট করব। তাহলে এয়ার ট্র্যাপিং হচ্ছে বাতাসগুলা কোন ফেজে বের হতে পারছে না? এক্সপাইরেটরি ফেজে বের হতে পারছে না। ওই যে অবস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ বলছিলাম, বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, এটা হলো অবস্ট্রাকটিভ টাইপ। কেন? তাহলে এক্সপাইরেটরি ফেজে যখন বাতাসটা বের হতে পারবে না, তখন সে একটা সাউন্ড প্রডিউস করবে, সেটাকে বলে থাকি আমরা হুইস। এইটা কোন ফেজে পাবো? এক্সপাইরেটরি ফেজে আমরা হুইস পাই। এটাও একটা সিঙ্গেল বেস্ট। ইনিশিয়ালি এক্সপাইরেটরি, যখন সিভিয়ার হয়ে যেতে পারে তখন আমরা বাই ফেজিক পেতে পারি, বাই ফেজিক পেতে পারি। তাহলে দেখেন এটা একটা। এরপরে 2 নম্বর, আমার বডিতে হাইপোক্সিয়া, অক্সিজেন নাই এবং কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছে। তো আমার বডি কি ট্রাই করবে? বেশি বেশি শ্বাস নেওয়ার মাধ্যমে সে অক্সিজেন দেওয়ার ট্রাই করবে, কার্বন ডাই অক্সাইডটা ওয়াশ আউট করার ট্রাই করবে। মানে সে আমার রেসপিরেটরি ইফোর্টটাকে বাড়াই দিবে, রেসপিরেটরি ইফোর্ট বাড়াবে। যার ফলে কি হবে? আমার রেসপিরেটরি রেট বাড়বে, যেটাকে বলি আমরা টেকিপনিয়া। টেকিপনিয়া। এই টেকিপনিয়াটা হলো মোস্ট কনস্ট্যান্ট, মোস্ট কনস্ট্যান্ট সাইন, ক্লিনিক্যাল সাইন। কখনো যদি সিঙ্গেল বেস্ট আসে তাহলে এটা লিখবেন। এইটা কেন হচ্ছে? মেইন কালপ্রিট কিন্তু ওই এয়ার ট্র্যাপিং এবং হাইপোক্সিয়া। ঠিক আছে, তাহলে আমার রেসপিরেটরি ইফোর্টটাকে বাড়াইলো। আরেকটা জিনিস দেখেন, আমার যদি অক্সিজেন কমে যায়, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায়, সে কি করবে? আমার পেরিফেরাল যে কেমো রিসিপ্টর গুলো আছে, সেই কেমো রিসিপ্টর গুলোকে সে স্টিমুলেট করবে, স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে? আমার রেসপিরেটরি ড্রাইভটা বাড়বে, যার ফলে রেসপিরেটরি রেট বাড়বে। আবার দেখেন কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়েছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। কার্বন ডাই অক্সাইড যেহেতু লিপিড সলিউবল, সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ক্রস করে সে আমার ইয়েতে সিএসএফ এ চলে যাবে। কার্বন ডাই অক্সাইড এবং ওই সিএসএফ ওয়াটার দুইটা মিলে কি করবে? আমার কার্বনিক অ্যাসিড করবে। সেই কার্বনিক অ্যানহাইড্রেট সেটাকে আবার ডিসোসিয়েট করে কি করবে? হাইড্রোজেন এবং বাইকার্বনেট করবে। এই হাইড্রোজেন আবার ডিরেক্ট স্টিমুলেটর অফ সেন্ট্রাল কেমোরিসেপ্টর, সেন্ট্রাল মেডুলারি সেন্টারে যে কেমোরিসেপ্টর আছে সেটাকে সে স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে? আমার ওই যে রেসপিরেটরি ড্রাইভ বাড়বে, রেসপিরেটরি রেট বাড়বে। বুঝা গেল? তাহলে সেন্ট্রাল এবং পেরিফেরাল দুইটা কেমোরিসেপ্টরই আমার রেসপিরেটরি রেটটাকে বাড়াচ্ছে। ফর দ্যাট রিজন এতগুলা আমার ফিজিওলজিক্যাল কিংবা কম্পেনসেটরি চেঞ্জের জন্য আমার এই টেকিপনিয়াটা আমাদের মোস্ট কনস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইন, এবং দিস ইজ দ্য ফার্স্ট কম্পেনসেটরি, কম্পেনসেটরি mechanism of bronchiolitis, mechanism of bronchiolitis.
ঠিক আছে। দেখেন তাহলে, দেখেন আমাদের প্রত্যেকটা প্যাথোফিজিওলজি পড়ার কিন্তু কারণ আছে, তাই না? প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। আসলে আমি আপনাদের একটু সময় নিয়ে পড়াচ্ছি। আমরা আসলে আমাদের ক্লাসেও সময় নিয়েই পড়াই। তো একটাই উদ্দেশ্য, যেন আপনারা কোনো ধরনের কোশ্চেনও যেন না আটকান। এটা হলো আমাদের মেইন টার্গেট আর কি, আপনাদের ক্লাস নেওয়ার। এরপরে আসেন আমাদের হার্ট রেটের একটা ঘটনা বলি। তাহলে রেসপিরেটরি রেট গেল, এখন হার্ট রেট কি হবে? হার্ট রেটটা বাড়বে। কেন বাড়বে? ডিউ টু কম্পেনসেটরি চেঞ্জ। কি ধরনের কম্পেনসেটরি চেঞ্জ? দেখেন, সে একটা হাইপোক্সিক কন্ডিশনে আছে। হাইপোক্সিক কন্ডিশনে থাকার ফলে তার কি হবে? সিম্প্যাথেটিক ওভারফ্লো হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট করবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করা মানে হার্ট রেট বাড়বে। 2 নম্বর, ওই যে হাইপোক্সিয়া যে হচ্ছিল, সেও আমাদের ওই যে অ্যাওটিক বডি ক্যারোটিড বডি কিমি আছে, সেখানে যায় আমাদের স্টিমুলেট দিবে, হার্ট রেট বাড়বে। ঠিক আছে। তাহলে এই হাইপোক্সিয়ার জন্য কম্পেনসেটরি মেকানিজমের জন্য আমাদের হার্ট রেট বাড়বে। হার্ট রেট বাড়বে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই জায়গাগুলা থেকে কিন্তু প্রচুর 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 প্রশ্ন আসে। এই চেঞ্জ গুলা আমরা যদি একটু বুঝে পড়তে পারি, আমাদের কিন্তু কোনো লোডই লাগবে না। আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার গুলা মনে রাখতে পারবো এবং চেঞ্জ গুলাও মনে রাখতে পারবো। আসেন, এরপরে আমাদের হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের প্যাথোফিজিওলজি জায়গাগুলো আমরা অনেকটাই পড়ে ফেলছি। আমরা একটু যদি বইয়ে যাই তাহলে দেখবো, দেখেন এখানে এই কথাবার্তাগুলোই বলা আছে যে আমাদের এখানে ইনফেকশন ইনফ্লামেশন হচ্ছে, আমাদের এখানে সোয়েলিং হয়েছে, প্রফিউজ মিউকাস সিক্রেশন হয়েছে, লুমেনটা ন্যারো হয়েছে, আমাদের হাইপোক্সিয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে, আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা লাইনও আপনার আর মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা লাইন আপনার এখানে মনে রাখার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। ইয়ার রেজিস্ট্যান্সটা এক্সপাইরেশন ফেজে বেশি হচ্ছে, সেটাও বলছি। আচ্ছা, এইটা যদি আমরা একটু দেখি যে আমাদের কোথায় আসলে ব্রঙ্কিওলাইটিসটা হয়েছে, ইনফ্লামেশনটা এই যে ব্রঙ্কিওলস গুলোতে আমার হচ্ছে, টার্মিনাল অ্যালভিওলাইতে হচ্ছে। ব্রঙ্কিওলাইটিসে হেলদি লাংসের লুমেনটা যদি দেখি এইরকম অনেক বড় থাকে, আর মিউকাস এবং ইনফ্লামেশন হয়ে লুমেনটা ছোট করে ফেলে, এই যে অবস্ট্রাকশন করে ফেলছে আর কি ব্রঙ্কিওলাইটিসে। তাহলে এখানে আমরা সিভিয়ার কাপ, এটা হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম। কেন হয় বলছি। রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাকচুয়ালি রেসপিরেটরি রেটটা বাড়ে। মোস্ট কমন ক্লিনিক্যাল, মোস্ট কমন অথবা মোস্ট কনস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইন, ঠিক আছে, ইনক্রিজ রেসপিরেটরি রেট। হুইস কেন হয় বলছি। হাইপোক্সিয়া, হাইপারকেপনিয়া, হাইপারকার্বিয়া এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস ডিটেলসে বলে ফেলছি। আচ্ছা, সেগমেন্টাল কোলাপস, দেখেন যখন অনেক বেশি পরিমাণে ব্রোঙ্কিয়াল গুলা মিউকাস প্লাগ দিয়ে আমাদের প্লাগিং হতে থাকবে, ধীরে 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 একটা সময় আমাদের একটা একটা সেগমেন্ট করে ব্রোঙ্কিয়ালসে সেখানে কোলাপস হয়ে যাবে, যার ফলে আমরা সেগমেন্টাল কোলাপস পাবো। তাহলে দেখেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমরা লাইন কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? পড়ে ফেলছি। এবার আসেন আমাদের ক্লিনিক্যাল ফিচার। আমরা এতক্ষণ যা পড়লাম তারই সারমর্ম এই ক্লিনিক্যাল ফিচারের ভিতরে পাওয়া যাবে। এটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছিল, সাডেন অনসেট অফ কাফ হয়েছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হুইস, এগুলো আমরা সবই পড়ে ফেলছি। লো গ্রেড ফিভার এখানে আমাদের হয়। এখানে বাচ্চারা সাধারণত অত বেশি সিক থাকে না, যেভাবে কাশি দেয় তত বেশি সিক থাকে না, এই জন্য এই বাচ্চাগুলোকে আমরা বলি হ্যাপি হুইজার, ফর দ্যাট রিজন। আচ্ছা, ডিজিপনিক থাকবে, ফ্লারিং অফ দ্য অ্যালাই অফ দ্য নোজ থাকবে, সাইনোসিস থাকবে, মানে সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস এখানে আমরা পাবো, সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস এখানে থাকবে, এগুলো আমরা এখানে পাবো। যদি আমরা ইন্সপেকশন করি তাহলে আমরা ফার্স্ট ব্রেদিং পাবো, সুপ্রাস্টেনাল রিসেশন পাবো, চেস্ট ইনডোয়িং পাবো, হাইপার ইনফ্লেটেড আর ব্লটেড চেস্ট পাবো। পালপেশনে সাধারণত কিছু পাওয়া যায় না, বাট পারকাশন নোটটা এখানে হাইপার রেজোনেন্ট থাকবে। কারণ কি? এখানে এয়ার ট্র্যাপিং এর ফলে বাতাস বেশি বেশি জমে গেছে, বেশি বেশি জমে যাওয়ার ফলে আমরা নর্মালি বাতাসের কারণে রেজোনেন্ট পাই, বেশি বাতাসের কারণে হাইপার রেজোনেন্ট পাবো। সহজ হিসাব, সহজ হিসাব। অস্কালটেশন যদি করি আমরা ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার উইথ প্রলং এক্সপাইরেশন পাবো, ওয়াইড স্প্রেড রঙ্কাই পাবো, অ্যাডেড সাউন্ড হিসেবে আমরা রঙ্কাই পাবো, এটা আসতে পারে পরীক্ষাতে। আর স্যাচুরেশন লো থাকতে পারে এবং লিভার স্প্লিন মে বি পালপেবল, যেটাকে আমরা বলি ভিসোরপ্টোসিস, কারণ হাইপার ইনফ্লেশন হওয়ার ফলে ওইটা নেমে গেছে। আসলে এই জায়গা থেকে খুব বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে না, আমি যে কথাগুলো বলছি ওইগুলো জাস্ট দাগায় রাখলে আপনার কাভার হয়ে যাবে। ঠিক আছে, কাভার হয়ে যাবে। এখন আমরা একটু দেখি আমাদের সাথে কারা কারা আছেন। অনেকেই আছেন দেখছি। কেমন লাগতেছে ক্লাস আপনাদের? বুঝতে পারছেন তো নাকি কনসেপ্ট গুলা, কোশ্চেন প্যাটার্ন গুলা ধরতে পারছেন কিনা?
ওকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কোনো জিজ্ঞাসা থাকে কিংবা মতামত থাকে, আমাদেরকে আনমিউট হয়ে বলতে পারবেন, অথবা যারা লাইভে আছেন তারা লাইভে কমেন্ট করলে আমি দেখতে পারবো, আর মেসেজ দিয়ে রাখলেও আমরা দেখতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ওয়ান ওয়ার্ড আগাই। এবার আসেন ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনের জায়গাটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট আমি আপনাদেরকে একেবারে গুছাই দিব। এখানে প্রথম যেটা আমরা করি সেটা হলো চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেটা হইলো বেস্ট ইনিশিয়াল টেস্ট। এটা একটু মার্ক করেন, বেস্ট ইনিশিয়াল টেস্ট। পরীক্ষাতে আসতে পারে যে বেস্ট ইনিশিয়াল টেস্ট কোনটা, সেটা হলো চেস্ট এক্সরে। এখন আমরা বলছিলাম, কি বলছিলাম, যে এখানে কি হচ্ছে, এয়ার ট্র্যাপিং হচ্ছে, তাই না? এখানে এয়ার ট্র্যাপিং হচ্ছে। তাহলে এয়ার ট্র্যাপিংটা হলো কি ফিচার, কি প্যাথোলজিক্যাল ফিচার? তাহলে এয়ার ট্র্যাপিং হওয়ার ফলে কি হচ্ছে, আমার বাতাসগুলো জমে যাচ্ছে। বাতাসগুলো যে আমার শরীরে জমে যাচ্ছে, সেটা আমরা দুই ভাবে বুঝতে পারি। একটা হলো স্ট্রাকচারাল চেঞ্জ দিয়ে, আর একটা হলো তার রিফ্লেকশন রেডিওলজিক্যাল চেঞ্জ দিয়ে। স্ট্রাকচারাল চেঞ্জটা কি হয় এয়ার ট্র্যাপিং এর? হাইপার ইনফ্লেশন, সরি ফিজিওলজিক্যাল অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। হাইপার ইনফ্লেশন মানে বাতাস লাংসের ভিতরে জমে আছে, সেটাকে বলি আমরা হাইপার ইনফ্লেশন। এটা হলো আমাদের ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ। এটাকে যদি আমরা স্ট্রাকচারালি দেখতে চাই যে না হাইপার ইনফ্লেশনটা যে হয়েছে আসলেই হয়েছে কিনা, সেটা আমরা দেখতে পাই চেস্ট এক্সরে করে, আমরা হাইপার ট্রান্সলুসেন্সি দেখার মাধ্যমে। হাইপার ট্রান্সলুসেন্সি দেখার মাধ্যমে। এছাড়া হাইপার ইনফ্লেশনের আর কি ফিচার আছে? লো ফ্ল্যাট ডায়াফ্রাম, মানে লাংসটা এত বড় হয়ে গেছে যে ডায়াফ্রামটা আমার অনেক নিচে নেমে গেছে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাবে, এটার জন্য আমাদের ল্যাটারাল ভিউ করতে হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করলে হবে না, ল্যাটারাল ভিউ করতে হবে, কিংবা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ করলে হবে না, ল্যাটারাল ভিউ করতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমরা এখানে পাবো। এখানে একটা সিঙ্গেল বেস দাগায় রাখেন, হাইপার ইনফ্লেশন হলো কমন মোস্ট কমন রেডিওলজিক্যাল চেঞ্জ, রেডিওলজিক্যাল চেঞ্জ। বাট পরীক্ষাতে আসতে পারে যে পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা দেখি, হাইপার ট্রান্সলুসেন্সিটা হলো মোস্ট কমন। যদি বলে স্ট্রাকচারাল চেঞ্জ কিংবা ফিজিওলজিক্যাল চেঞ্জ, তাহলে চোখ বন্ধ করে হাইপার ইনফ্লেশন দাগাই দিবেন। আর যদি বলে রেডিওলজিক্যাল চেঞ্জ, তাহলে হাইপার ট্রান্সলুসেন্সি দিবেন। এটা হলো মোস্ট কমন। যদি কিছুই না বলে এবং পরীক্ষাতে দেখা যাচ্ছে যে কোনো একটা থাকে, যেটা থাকবে সেটাই দাগাবেন, ঠিক আছে? তাহলে এই চেঞ্জ এখানে হয়। এছাড়া কি হয়, এইটা একটা ব্রঙ্কিওল, এই ব্রঙ্কিওল গুলার মাসেল ওয়াল আছে, এই মাসেল ওয়াল গুলাতে ইডিমা হয়। আমরা ওই যে প্যাথোজেনেসিসে দেখছি না, ইডিমা হয়, এবং এর চারপাশ দিয়ে ইনফিল্ট্রেশন হয় সেলগুলা, ইনফ্ল্যামেটরি যে সেলগুলো আছে তার ইনফিল্ট্রেশন হয়। যার ফলে কি হয়, এই যে ব্রঙ্কিয়াল মাসেল ওয়াল ইডিমা, মাসেল ওয়াল ইডিমা হয়। এটাকে আমরা বলি পেরি ব্রঙ্কিয়াল, যেহেতু ব্রঙ্কিয়াল গুলার চারপাশ দিয়ে হয়, পেরি ব্রঙ্কিয়াল কাফিং, পেরি ব্রঙ্কিয়াল কাফিং। ঠিক আছে, এটাকে আমরা বলি পেরি ব্রঙ্কিয়াল কাফিং। এই যে চেঞ্জটা হয় এটা হলো মোস্ট স্পেসিফিক চেঞ্জ। এটাই হইলো মোস্ট স্পেসিফিক চেঞ্জ, ব্রঙ্কিওলাইটিসের মোস্ট স্পেসিফিক। এইটা পাইলে, পেরিব্রঙ্কিয়াল কাফিং যদি পান, তাহলে বুঝে ফেলতে হবে যে না এটা একেবারে ডেফিনেটিভ ব্রঙ্কিওলাইটিস। ওকে, আর যেগুলো বললাম যে মোস্ট কমন টমন রেডিওলজিক্যাল চেঞ্জ কোনটা বলে ফেলছে, তাহলে এখান থেকে এতটুকুই আপনার সিঙ্গেল বেস্ট হিসাবে আসবে। এখন দুই নম্বর যেটা আমরা জানবো সেটা হলো, আহ, এটা গেল এক্স রে, তো বলে ফেলছি, বাকি যে ফিচার গুলো আছে এগুলো একবার রিডিং দিবেন তাইলেই হচ্ছে, এখান থেকে আর কিছু নাই। আচ্ছা, এই যে এখানে একটা চেস্ট দেখা যাচ্ছে যে অনেক বেশি কালো হয়ে আছে, ডায়াফ্রামটা নিচে নেমে গেছে, এই যে দেখেন অনেক নিচে নেমে গেছে, রিবস গুলো হরিজন্টাল হয়ে গেছে, এগুলো আর কি দেখা যাচ্ছে। এটা আবেদ হোসেন মোল্লা স্যারের বইতে আছে, দেখলেই পাবেন। এই ইনভেস্টিগেশন গুলোর পাশাপাশি আমাদের আরেকটা যেটা জানতে হবে, যে মোস্ট স্পেসিফিক অর গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা, সেটা হলো ভাইরাল
ডিটেকশন, আইডেন্টিফিকেশন কিংবা ডিটেকশন, সেটা আমরা কোন পদ্ধতির মাধ্যমে করতে পারি? পিসিআর এর মাধ্যমে করতে পারি। এটা হলো মোস্ট স্পেসিফিক। এর মোস্ট কমন স্যাম্পল কোনটা আমরা নিই? মোস্ট কমন স্যাম্পল, পিসিআর এ তো অনেকগুলো স্যাম্পল আছে, বাট মোস্ট কমন স্যাম্পল হলো ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব। ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব হলো মোস্ট কমন স্যাম্পল, ঠিক আছে? তাহলে মোস্ট স্পেসিফিক অথবা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হলো পিসিআর অফ ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব ফর আরএসবি। তাহলে এতটুকু মনে রাখলেই হচ্ছে। তাহলে আমরা ইনভেস্টিগেশন থেকে দুইটা লাইন মনে রাখলাম, একটা হলো বেস্ট ইনিশিয়াল টেস্ট হলো আমাদের চেস্ট এক্সরে, আর মোস্ট স্পেসিফিক অথবা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট সেটা হলো পিসিআর অথবা ভাইরাস আইসোলেশন। এই কথাটাও পরীক্ষাতে আসছে, এটাও কিন্তু একটা সিঙ্গেল বেস্ট এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে আসছে প্রিভিয়াসলি, হ্যাঁ, প্রিভিয়াসলি আসছে। এখন আসেন আমরা ট্রিটমেন্টের কাছাকাছি চলে আসছি, হ্যাঁ, শেষের দিকেই প্রায়। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি একেবারে গুছাই দিই আপনাদের, ট্রিটমেন্টটা এত জটিল করে মনে রাখার দরকার নাই। কারণ ট্রিটমেন্ট পার্টগুলো থেকে আমাদের তো এফসিপিএস পার্ট 1 খুব স্পেসিফিক প্রশ্ন আসে। তাহলে আরএক্স, আরএক্সটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট, সাপোর্টিভ আরএক্স, আরেকটা হলো স্পেসিফিক আরএক্স। সাপোর্টিভ আরএক্স এর ভিতরে এইটাকে আমরা বলি মেন স্টে অর বেস্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট যদি আমরা বলি। তাহলে মেন স্টে সাপোর্টিভ আরএক্সটা হলো, এটা হলো মোস্ট কমন ট্রিটমেন্ট, যেখানে সাপোর্টিভ ট্রিটমেন্টটাই মেনলি দেওয়া হয়। তার ভিতরে মেন স্টে ট্রিটমেন্ট অথবা বেস্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট কি? হিউমিডিফাইড অক্সিজেন, হিউমিডিফাইড অক্সিজেন সাপ্লাই। এই অক্সিজেনটা অনেকভাবে দেওয়া যায়, বাট মোস্ট কমন কোন মেথডে দিব আমরা? নেজাল ক্যানুলা উইথ লো ফ্লো। এই জাস্ট এই লাইনটুকু আপনি আপনার শিটে কিংবা বইতে লিখে রাখবেন, তাহলে আর কিছু পড়া লাগবে না। স্পেসিফিক আরএক্স এর মাধ্যমে আমরা দিব হলো অ্যান্টিভাইরাল, কিন্তু এটা ইনভেরিবলি সবাইকে দেওয়া হয় না। কিছু কিছু ইন্ডিকেশন আছে, সেই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় দেওয়া হয় না। অ্যান্টিভাইরাল হিসাবে আমরা কোনটা দিই? ড্রাগ অফ চয়েস কোনটা? সেটা হলো রিভাভেরিন। এবং রুট অফ চয়েস, এই যে ড্রাগটা আমরা কোন রুটে দিব, রুট অফ চয়েস হলো নেবুলাইজেশন, নেবুলাইজড ফর্মে আমরা দিই। এর কিছু ইন্ডিকেশন আছে অ্যান্টিভাইরাল দেওয়ার, তার ভিতরে একটা হলো যদি কোনো ক্রনিক ইলনেস থাকে, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন বিপিডি যদি থাকে, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, অথবা ইমিউন কম্প্রোমাইজ যদি থাকে, যেমন এইচআইভি চিলড্রেন থাকে, তাদেরকে আমরা সাধারণত অ্যান্টিভাইরাল দিই। সেটা ড্রাগ অফ চয়েস রিভাভেরিন, রুট অফ চয়েস হলো নেবুলাইজড ফর্মে আমরা দিই। তাহলে এই যে আমি যতটুকু 3-4 লাইন যে বললাম, এই ফলো চার্টটা আপনি আপনার শিটে অথবা বইতে লিখে রাখবেন, তাইলে আপনার পড়া হয়ে যাবে, আর আপনার কষ্ট করে অনেক কিছু পড়তে হবে না। ওকে, তাহলে দেখেন এখানে আমরা এই কথাবার্তাগুলো বলছি, হোম কেয়ার দিব আমরা, হসপিটালাইজেশন দরকার নাই। হসপিটালাইজড যদি করি আমরা হিউমিডিফাইড অক্সিজেন দিব, এটা হলো মেন স্টে অফ ট্রিটমেন্ট, মেন স্টে অফ আরএক্স। ওকে, এরপরে নেবুলাইজড যে রোল টোল গুলো আছে এগুলো জাস্ট একবার করে পড়বেন। আর এখানে আমরা ওই যে বললাম স্পেসিফিক হিসেবে রিভারিন দিতে পারি যদি সিলেক্টেড কেস, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া অথবা এইচআইভি ইনফেক্টেড চিলড্রেন যদি হয়, তাহলে দেওয়া যাবে, আদারওয়াইজ দরকার নাই। আচ্ছা, যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন, এটা আমরা প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন করার মোস্ট কমন মেজার হইল কিংবা বেস্ট মেজার হইল মেটিকুলাস হ্যান্ড ওয়াশিং। এই জন্য ছোট বাচ্চা ধরতে গেলে হাতটা ঠিকঠাক ভাবে ধুয়ে টুয়ে ধরতে হবে। আর একটা শুধু আমি বলে দিই যে কমপ্লিকেশন, মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা ব্রঙ্কিওলাইটিসের? মোস্ট কমন কমপ্লিকেশন সেটা হলো এপনিয়া। বাচ্চারা অনেকগুলো বেশ কিছু কারণ আছে যার কারণে এপনিয়া বাচ্চাদের কমনলি হয়, তো এটা মোস্ট কমন হলো এপনিয়া। তাহলে হয়ে গেল এই আমাদের, ঠিক আছে, পড়া। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি আজকের পড়াশোনাটা, যদি একদম শুরু থেকে সামারাইজ করি, আমরা মোটামুটি 10টা লাইন গুছাই ফেলবো, যে 10টা লাইনের বাইরে আর পড়াশোনা নাই। দেখি, চলেন যাই আমরা একেবারে শুরু থেকে যাই।
তাহলে শুরু থেকে আমাদের প্রথম যে সিঙ্গেল বেসটা ছিল সেটা হলো, এটা হলো মোস্ট কমন লোয়ার আরটিআই। স্ট্রাকচারালি কাকে ইনভলভ করছে? ব্রঙ্কিওলকে ইনভলভ করছে। দুইটাই আমরা এই পেজ থেকে দুইটা জিনিস জানলাম। মোস্ট কমন পি কেস কোনটা? এটা একটা সিঙ্গেল বেস্ট, 2 to 6 মান্থ হয়ে গেল, পড়া শেষ। অর্গানিজম মোস্ট কমন হলো রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, হয়ে গেল। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হলো প্রিম্যাচুরিটি। কি প্যাথোজেনেসিস, কি প্যাথোজেনেটিক জেনেসিস হইলো এয়ার ট্রাপিং, এয়ার ট্রাপিং হয়ে গেল জানা। বেস্ট কিংবা ইনিশিয়াল যে চেঞ্জটা হয় সেটা হলো নেক্রোসিস অফ দা রেসপিরেটরি এপিথেলিয়াম, হয়ে গেল, পড়া শেষ। ঠিক আছে। এরপরে ক্লিনিক্যাল ফিচারের ভিতরে সিভিয়ার কাফ হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম, আর রেজড অফ ইনক্রিজড রেসপিরেটরি রেট হলো মোস্ট কনসিস্টেন্ট ক্লিনিক্যাল সাইন কিংবা মোস্ট স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন, হয়ে গেল, শেষ পড়া। আচ্ছা, ইনভেস্টিগেশনের ভিতরে বেস্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন চেস্ট এক্স রে, সেখান থেকে আমরা দুইটা ফাইন্ডিং পাইছিলাম। কোনটা কোনটা? একটা হলো মোস্ট কমন হাইপার ইনফ্লেশন, যদি ফিজিওলজিক্যাল বলে, আর যদি রেডিওলজিক্যালি স্পেসিফিক ভাবে বলে দেয় হাইপার ট্রান্সলুসেন্সি, গেল। আর মোস্ট স্পেসিফিক হলো পেরিব্রঙ্কিয়াল কাফিং, ডোনাট সাইন পাওয়া যায় আর কি। আর মোস্ট স্পেসিফিক টেস্ট কোনটা? সেটা হলো ভাইরাস ডিটেকশন করব কোন স্যাম্পল থেকে? নেজোফেরেন্সিয়াল সোয়াব নিয়ে সেখান থেকে আমরা আরএসবি ডিটেকশন করব। এটা হলো মোস্ট স্পেসিফিক অথবা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। ট্রিটমেন্টের ভিতরে মেনস্টে ট্রিটমেন্ট হলো হিউমিডিফাইড অক্সিজেন। এইটা কিন্তু পার্ট ওয়ানে আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, মোস্ট মেনস্টে ট্রিটমেন্ট কি আমাদের ব্রঙ্কিওলাইটিসে? সেটা হলো হিউমিডিফাইড অক্সিজেন সাপ্লাই। আর স্পেসিফিক ট্রিটমেন্ট হলো রিভাবেরিন, যেটা আমরা ড্রাগ অফ চয়েস বলছি, রুট অফ চয়েস বলছি, নেবুলাইজড ফর্মে দিব। এই, তাহলে এই হয়ে গেল আমাদের পড়াশোনা। তাহলে দেখেন, একটা টপিকস আমরা যদি এইভাবে সুন্দর করে গুছাই পড়তে পারি, কারণ এখান থেকে ব্রঙ্কিওলাইটিস থেকে প্রতি বছর প্রশ্ন আসে। পার্ট ওয়ান পরীক্ষাতে ব্রঙ্কিওলাইটিস থেকে প্রশ্ন আসবে না? খুব রেয়ার, খুবই রেয়ার, আসে প্রতি বছরই আসে। এখন আমরা একটা সিনারিও সলভ করি, যে একটা প্লেন টাইপ সিঙ্গেল বেসড, এটা যে কি বলছে দেখেন, অ্যাকুট ব্রঙ্কিওলাইটিস ফলোইং হুইচ রেসপিরেটরি স্ট্রাকচার ইজ ইনভলভড। চোখ বন্ধ করে এটা বলে দেওয়া যাবে, তাই না? কোন স্ট্রাকচার ইনভলভ হচ্ছে? কেউ একজন একটু অ্যান্সার করেন দেখি। ব্রঙ্কিউল। ব্রঙ্কিওল, ভেরি গুড, ব্রঙ্কিওল এখানে ইনভলভ হচ্ছে, দেখছেন একদম মানে প্লেন টাইপ এসবি এটা। এবার আসেন দ্বিতীয় যে একটা এসবি, বিশাল একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বলছে? 6 month old infant presented with respiratory presented with physician with 3 day history of upper respiratory tract infection which cough dyspnea। তাহলে দেখেন, প্রথমে আমার একটা এজ বলে দিছে, 6 মাসের একটা বাচ্চা, সে প্রেজেন্ট করছে 3 দিনের হিস্ট্রি নিয়ে। তার চিফ কমপ্লেন কি কি ছিল? আমার হুইস, কাফ, আর হলো ডিজিপনিয়া, ডিজনিয়া। অন ফিজিক্যাল এক্সামিনেশন আমি কি পাইছি? পেশেন্টের টেম্পারেচারটা পাইছি 102, মোটামুটি লো গ্রেড হাই গ্রেডের মাঝামাঝি। রেসপিরেটরি রেটটা পাইছি 60, মানে একটু বেশি পাইছি, তাই না? এছাড়া সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, যেমন নেজাল ফ্লেয়ারিং আছে, এক্সেসরি ইউজ অফ দ্য পাইছি আমরা। তারপরে তার এয়ার হাঙ্গার আছে। অক্সিজেন স্যাচুরেশনটা একটু কম মনে হচ্ছে, 92, একটু কম। তাহলে এই সবকিছু যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় দুইটা জিনিস ঘুরবে, যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সেটা নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিওলাইটিসও হতে পারে, তাই না? কারণ এখানে অ্যাজমা হওয়ার তো কোনো সুযোগ নাই, ক্রনিক কোনো হিস্ট্রি নাই, রিকারেন্ট হুইজও ক্রনিক কোনো হিস্ট্রি নাই। ফরেন বডিতে আমাদের সাডেন অনসেট হয়, যেহেতু 3 দিন ধরে হয়েছে, সো সাডেন অনসেটও নাই। তাহলে এই তিনটা আমার আগেই বাদ চলে গেল। তাহলে এই দুইটার ভিতর থেকে আমরা আলাদা করব। তার ভিতরে একটা জিনিস দেখেন, ক্লু কি বলে দিছে? হুইজি কাফ, দেখছেন? হুইজি কাফ, হুইজি কাফ নিউমোনিয়াতে তো আমরা পাবো না। কোথায় পাবো? মোস্ট কমনলি ব্রঙ্কিওলাইটিসে। সো এই সিনারিওটা ডায়াগনোসিস হলো ব্রঙ্কিওলাইটিস। আপনারা যখন কোনো সিনারিও বেসড কোশ্চেন সলভ করবেন, তখন আমরা আপনারা ইনক্লুশন এবং এক্সক্লুশন দুইটা মেথডই ইউজ করবেন। দেখেন, এই তিনটা আমরা যে ক্রস মারছি, এই তিনটা কিন্তু আমাদের এক্সক্লুশন মেথডে ক্রস হয়েছে। এই তিনটা কিন্তু এই সিনারিওর সাথে ইনক্লুড করা যায় না, ম্যাচ করে না। ম্যাচ করে দুইটা, দুইটা ম্যাচ করার ফলে এরপরে আমরা একটা কি পয়েন্ট টার্গেট করছি। আমাদের একটা কি পয়েন্ট আমাদের কিন্তু সিনারিওতে বলে দিছে, সেটা হইল আমাদের হুইজি কাফ। এই কি পয়েন্ট আপনি মাথায়, এছাড়া দেখেন, 6 মাসের বাচ্চা নিউমোনিয়া হতে পারে, 3 দিনের হিস্ট্রিতে নিউমোনিয়া হতে পারে,
কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হয়েও নিউমোনিয়া হতে পারে, কিন্তু হুইজি কাফ নিউমোনিয়াতে সাধারণত পাওয়া যায় না। বাকি সবকিছু দেখেন নিউমোনিয়াতে হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, সাইন অফ রেসপিরেটরি এক্সেসরি ইউজ টিউজ এইগুলো হতে পারে, স্যাচুরেশন নিউমোনিয়াতেও কম হতে পারে, কিন্তু হুইজি কাফ নিউমোনিয়াতে হয় না। তাহলে আপনাকে প্রত্যেকটা সিনারিও পড়ে 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 কি পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, যে ওই কি পয়েন্টটা আপনার ম্যাচ করে কিনা আপনার ডায়াগনোসিসের সাথে। তাহলে এইটা আমাদের ডায়াগনোসিসের সাথে ম্যাচ করছে ব্রঙ্কিওলাইটিসের সাথে, ঠিক আছে। তাহলে আপনারা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবেন, সিনারিও দেখলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, একেবারে মাথা ঠান্ডা করে অ্যান্সার করবেন। এখন বলেন মোস্ট কমন অর্গানিজম রেসপন্সিবল ফর ব্রঙ্কিওলাইটিস, এইটা আমার মনে হয় যারা একটু ক্লাস করছেন 100 জনের 100 জনেরই পারা উচিত। দেখি বলেন আপনারা। মোস্ট কমন অর্গানিজম কোনটা? রেসপিরেটরি সিনসোশিয়াল ভাইরাস। ভেরি গুড, মনে হচ্ছে না খুব সহজ? এই সহজ প্রশ্নটাই আমার জানা মতে 4 থেকে 5 বার পার্ট 1 পরীক্ষাতে এসবিআই হিসাবে আসছে, এই সহজ প্রশ্নটাই। তাহলে এরকম কিছু প্রশ্ন আপনি খুব কনফিডেন্টলি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবেন, একদম মানে চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এই হইলো আমাদের মোটামুটি আলোচনা আজকের। আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না যেটা আপনাদের পরীক্ষা আসতে পারে। ওকে, তাহলে এখন ফ্লোর আপনাদের জন্য ওপেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে বলতে পারেন, অথবা আপনাদের ক্লাস সম্পর্কিত কোনো যদি মতামত থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে আমি উত্তর দিব, যদি কোশ্চেন না থাকে আমি আর কিছুক্ষণ কথা বলবো, বলে শেষ করে দিব। আপনাদের মতামত থাকলেও আমাদেরকে জানাইতে পারেন যে আপনাদের কোনো মতামত আছে কিনা, ক্লাস সম্পর্কে ভালো লাগা খারাপ লাগা কোনো মন্তব্য থাকলে সেটাও করতে পারেন। এর মাঝে একটু বলে ফেলি যে আমাদের একটা পাবলিকেশন আছে, রিভিউ অন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। বইটা আপনাদের আমরা বলি যে একটা ম্যাজিক বুক ফর প্রিপারেশন ফর পেডিয়াট্রিক্স ক্লিনিক্যাল পার্ট। এই বইটাতে আমরা চেষ্টা করছি যে একটা মলাটের ভিতরে আপনাদের সবগুলা সিস্টেমকে এনে দেওয়ার, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুব ইফেক্টিভ হবে, খুব স্পেসিফিক হবে। আমাদের জুন 2026 টার্গেট করে যে ব্যাচটা ডিসেম্বরের ফার্স্ট উইকে স্টার্ট হচ্ছে, আর্লি ডিসেম্বরে আমাদের একটা এখন অফার চলছে, আপনারা চাইলে অফারে এনরোল করতে পারেন। এবং আমাদের এই ব্যাচটাতে আমরা চেষ্টা করব আপনাদের লং ব্যাচে, যেহেতু আমরা প্রত্যেকটা জায়গা আপনাদের একেবারেই এক্সাম ওরিয়েন্টেড করে ইনশাল্লাহ গুছাই দিব, বেসিক বলেন ক্লিনিক্যাল বলেন প্রত্যেকটা জায়গা আপনাদের কোনো কনফিউশন থাকবে না, ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতিটা খুব ভালো হবে আশা করি। আশা করি মানে আমরা আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দেবো, বাকিটা আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের যদি কিছু বলার থাকে বলেন, না থাকলে আমরা শেষ করে দিব। আপনারা অনেক ধৈর্য নিয়ে ক্লাস করছেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার সাথে থাকেন, স্পার্ক মেডিকেল একাডেমির সাথে থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।